আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি কে বা সবচেয়ে ধনী ব্যক্তি কে? আপনাকে এই প্রশ্নগুলো করা হলে তার উত্তরে আপনার জবাব আসবে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট এবং সবচেয়ে ধনী ব্যক্তি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। কিন্তু আপনি অবাক হবেন যে কারণে, তা হলো আপনার ধারণা সম্পূর্ণ ভুল। আজ এই ভিডিওটিতে আপনারা এমন এক পরিবার সম্পর্কে জানতে পারবেন যারা 200 বছর ধরে এই পৃথিবী শাসন করে আসছে এবং এখন পর্যন্ত তারাই হর্তাকর্তা। কি অবাক হচ্ছেন? ভাবছেন হয়তো এরা আবার কারা? হ্যাঁ, দুনিয়ার একমাত্র ট্রিলিয়নিয়ার ও ক্ষমতাধর পরিবার রথচাইল্ড বা রেড শিল্ড। পুঁজিবাদী বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান এই পরিবারের সদস্যদের সম্মানার্থে এখন পর্যন্ত 153টি পতঙ্গ, 58টি পাখি, 18টি স্তন্যপায়ী, 14টি উদ্ভিদ, 3টি মাছ, 3টি মাকড়সা এবং 2টি সরীসৃপের বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে। ইহুদি পরিবারটির সদস্যদের নামে ইসরায়েলের অসংখ্য রাস্তাঘাট ও বেশ কিছু স্থানের নামকরণ করা হয়েছে। এমনকি অ্যান্টার্কটিকায় রথচাইল্ড আইল্যান্ড নামে একটা দ্বীপ পর্যন্ত তাদের রয়েছে। 200 বছর ধরে পুঁজিবাদী দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর পরিবার রথচাইল্ড বা রেড শিল্ড, তাহলে কেন আমরা তাদেরকে চিনি না? আসলে আমরা তাদের চিনি, তবে একটু ভিন্ন নামে। সে ব্যাপারে পরে আসি। গত 200 বছরে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া প্রায় সবকিছুতেই ছিল তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ হাত। আজকের এই পুঁজিবাদী অর্থনীতি তাদের হাতেই গড়া। এবার চলুন একটু পেছনে ফিরে যাই। শুরু করা যাক মায়ার অ্যাঞ্জেল রথচাইল্ড নামক এই জার্মান ভদ্রলোককে দিয়ে, যাকে বলা হয় ফাউন্ডিং ফাদার অফ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স। তিনি রথচাইল্ড ব্যাংকিং ডাইনেস্টি এর ফাউন্ডিং ফাদার। টাকা পয়সা কারবারের সাথে তার পরিচয় ঘটেছিল পারিবারিক সূত্রে। তার বাবার ছিল গুডস ট্রেডিং অ্যান্ড কারেন্সি এক্সচেঞ্জের ব্যবসা। পৈতৃক ব্যবসার হাল ধরেন এম.এ. রথচাইল্ড 1757 সালের দিকে। ফ্রেঞ্চ বিপ্লবের ফায়দা লুটে সে তার ব্যাংকিং ব্যবসাকে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বানায়। ফ্রেঞ্চ বিপ্লবের সময় ব্রিটিশ সরকার রথচাইল্ডকে বিপুল অঙ্কের টাকা দিতে থাকে। উদ্দেশ্য ছিল অর্থের বিনিময়ে ভাড়াটে জার্মান যোদ্ধা বা গুন্ডা মাস্তানদের ফ্রান্সে পাঠানো, ফ্রেঞ্চ বিপ্লবীদের সামরিকভাবে সাহায্য করার জন্য। কিন্তু রেড শিল্ড সেই টাকা নিজের পকেটে ঢোকাতে শুরু করে। 10 টাকা দিলে তারা 3 টাকা ব্যয় করত, বাকি 7 টাকা নিজেদের পকেটে ভরত। ব্যাংকিং এর সাথে সাথে বিবিধ ব্যবসা বাণিজ্যের ডালপালা খুলতে শুরু করে রেড শিল্ড। এম.এ. রথচাইল্ড এর 10 ছেলে মেয়ে ছিল। এদের ভেতর সবচেয়ে ধূর্ত আর আলোচিত নাথান মায়ার রথচাইল্ড। তাকে 20,000 পাউন্ড মূলধন দিয়ে জার্মানি থেকে ইংল্যান্ডে পাঠানো হয় টেক্সটাইল ইম্পোর্টিং ব্যবসা চালু করার জন্য। 20,000 পাউন্ড আজকের 18 লাখ ব্রিটিশ পাউন্ড বা বাংলাদেশের 21 কোটি টাকার সমান। নাথান মায়ের এর শরীরে চিরায়ত ইহুদি ব্যবসায়ী রক্ত। ব্যবসায় সাফল্য পেতে তেমন সময় লাগেনি তার। 1804 সালে সে নিজেই লন্ডনে একটা ব্যাংক খুলে বসে। সে হয়ে যায় ব্রিটিশ নাগরিক। শুরু করে রথচাইল্ড ব্যাংকিং ফ্যামিলি অফ ইংল্যান্ড। একইভাবে 1811 সালে ছোট ছেলে জ্যাকব মায়ের রথচাইল্ডকে পাঠানো হয় প্যারিসে। সেখানে সে রথচাইল্ডের ফ্রেঞ্চ ব্রাঞ্চ খোলে এবং ফ্রান্সের নাগরিক হয়ে যায়। 1812 সালে বাবা এম.এ. রথচাইল্ড মারা গেলে জার্মান ব্রাঞ্চের দায়িত্ব নেন মেজ ছেলে এ.এম. রথচাইল্ড। পরবর্তীতে আরেক ছেলে স্যালোমন মায়ের রথচাইল্ড 1820 সালে অস্ট্রিয়ায় এবং তার আরেক ছেলে কার্ল মায়ের রথচাইল্ড 1821 সালে ইতালিতে রথচাইল্ড হাউস খোলেন। রথচাইল্ড বা রেড শিল্ড এভাবেই মাল্টিন্যাশনাল হয়ে যায়। 5 ভাই শুধু 5টা দেশের ব্যবসায়ী নয়, সে দেশের নাগরিকও বটে। অর্থাৎ রেড শিল্ড হয়ে যায় মাল্টিন্যাশনাল ফ্যামিলি। এ তো গেল বিস্তৃতির সময়কাল। এবার রেড শিল্ড এর মহিরু হয়ে ওঠার ইতিহাস। ফ্রেঞ্চ বিপ্লবের ফলস্বরূপ 1804 সালে ফ্রান্সের ক্ষমতায় আসে নেপোলিয়ন বোনাপার্ট। এরপর থেকে 1815 সাল পর্যন্ত একটার পর একটা যুদ্ধ লেগেই থাকে গোটা ইউরোপ জুড়ে। আর অদ্ভুত ব্যাপার হলো, এসব যুদ্ধকে একরকম জুয়া খেলার মতো ব্যবহার করে রেড শিল্ড তাদের নিজেদের ভাগ্য বিনির্মাণে। 1809 সালে ফ্রান্স আর অস্ট্রিয়ার যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধের আগে এম.এ. রথচাইল্ড অস্ট্রিয়াকে 6,20,000 গুল্ডেন দিয়েছিল। গুল্ডেন হলো জার্মান এবং ডাচ স্বর্ণমুদ্রা। মাত্র একদিন পরেই তার ছেলে এ.এম. রথচাইল্ড ফ্রেঞ্চ আর্মিকে 2,50,000 গুল্ডেন দিল। অর্থাৎ তারা টেকনিক্যালি দুই পক্ষকেই আর্থিকভাবে সাপোর্ট দিল। এতে করে দিন শেষে যে দেশ যুদ্ধে জিতে যেত সে দেশ রথচাইল্ডের প্রতি অনুগত হয়ে পড়ত এবং তাকে ব্যবসা করার সুযোগ সুবিধা দিত। আর যে দেশ হেরে যেত সে দেশ পড়ত রথচাইল্ডের দীর্ঘমেয়াদী ঋণ খপ্পরে। কিন্তু পরাজিত দেশ হিসেবে নিজেদেরকে টিকিয়ে রাখা বড় সমস্যা হয়ে যেত। রথচাইল্ডের ঋণ পরিশোধ করবে কিভাবে?
ফলস্বরূপ সমগ্র দেশটি রথচাইল্ডের কাছে ইকোনমিক্যালি দীর্ঘমেয়াদী ফাঁদে আটকে যেত। রথচাইল্ড তখন একরকম নিজে নিজে দেশটিকে টেনে তুলত। তখন ইউরোপ জুড়ে যুদ্ধ লেগেই থাকত। ইউরোপের সবগুলো দেশেই তখন বাজেট ঘাটতি ছিল, যার কারণে সব দেশেই লোনের দরকার পড়ত। রথচাইল্ড ব্যাংক তখন কাজ করত একালের বিশ্ব ব্যাংকের মতো। 1806 সালের দিকে ইউরোপের প্রায় সবগুলো দেশের বাজেট করা হয়েছিল সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় নিয়ে। এ সময় রথচাইল্ড একাই রাশিয়া, প্রুশিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স আর স্পেনকে দিয়েছিল মোট 12 মিলিয়ন ফ্রাঙ্ক। তাদের এই যুদ্ধ খেলার এক্সপেরিমেন্ট অনেক কাজে দিল। সমগ্র দুনিয়ার শেয়ার বাজারে রথচাইল্ডের শেয়ার কেনার ধুম পড়ে গেল। ফলস্বরূপ রথচাইল্ড ফুলে ফেঁপে উঠল। 1812 সাল নেপোলিয়নের অপ্রতিরোধ্য আর্মি রাশিয়া আক্রমণ করল। 14টি দেশ একসাথে আক্রমণ করল রাশিয়াকে। ইতিহাসে যা প্যাট্রিয়টিক ওয়ার অফ 1812 নামে পরিচিত। শেষ পর্যন্ত রাশিয়ার বিজয় দিয়ে নেপোলিয়নের জয়রথ থামল। নেপোলিয়নের সৈন্যবাহিনী খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হল। অবশেষে 1813 সালে ব্যাটেল অফ লেইপজিগে হারার পর ইতিহাসের এই বিখ্যাত ক্যারেক্টার দেশ ছেড়ে ইতালির এবলা দ্বীপে নির্বাসনে চলে গেল। বলা বাহুল্য, এসব যুদ্ধেও বরাবরের মতো স্পন্সরশিপ দিয়েছিল রেড শিল্ড এবং বরাবরের মতোই যা ছিল উভয় পক্ষের জন্য। 1815 সালে নেপোলিয়ন এলবা দ্বীপ থেকে পালিয়ে ফ্রান্সে চলে আসে। অভূতপূর্বভাবে সে আবার ফ্রান্সের ক্ষমতা ফিরে পায়। রথচাইল্ড বস্তা বস্তা অর্থ ঢেলে দ্রুততম সময়ে আবার নেপোলিয়নের আর্মিকে গুছিয়ে নিতে সাহায্য করে। অন্যদিকে নেপোলিয়ন আবার ক্ষমতা ফিরে পাওয়াতে ইউরোপে আবার যুদ্ধের জুজু চেপে বসে। ব্যাস, এদিক থেকেও রথচাইল্ড ফায়দা লোটে। রাশিয়া, প্রুশিয়া, ব্রিটেন, অস্ট্রিয়া, সুইডেন, স্যাক্সনি, ডেনমার্ক, উর্থেমবার্গ, বেভারিয়া সবাই রথচাইল্ডের কাছ থেকে অগ্রিম যুদ্ধঋণ নিয়ে তাদের মিলিটারি প্রস্তুত করতে শুরু করে। 1815 সালে রথচাইল্ড দেশগুলোকে মোট 98 লক্ষ পাউন্ড ঋণ দেয়। ব্যাপারটা এভাবে কল্পনা করুন যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, ভারতীয় আর্মিকে রেড শিল্ডের ভারতীয় ব্রাঞ্চ টাকা দিচ্ছে, আবার পাকিস্তান আর্মিকে রেড শিল্ডের পাকিস্তানি ব্রাঞ্চ টাকা দিচ্ছে। এখন দুদেশের একটি সরকারও তার নিজ দেশের ব্রাঞ্চকে অভিযোগ করতে পারবে না যে তোমরা কেন অন্য দেশকে টাকা দিচ্ছ, কারণ ব্রাঞ্চগুলো সম্পূর্ণ স্বাধীন। সেই সাথে ব্রাঞ্চগুলো নিজ নিজ দেশের নাগরিক দিয়ে পরিচালিত। আগেই বলেছি, আপন 5 ভাই 5 দেশের নাগরিক। 1815 সালের জুন মাস, প্যারিস থেকে 200 মাইল দূরে ব্যাটেল অফ ওয়াটারলু বর্তমানে বেলজিয়ামে ব্রিটিশ আর্মির মুখোমুখি হয় নেপোলিয়ন। এদিন ব্রিটিশ শেয়ার বাজারে আগেভাগে উপস্থিত নাথান রথচাইল্ড এবং ওদিকে তার ভাই জ্যাকব উপস্থিত ফ্রান্সে। দুদেশের আর্মিতেই রথচাইল্ড এজেন্ট আছে। তারা ভালো করে আন্দাজ করতে পারে যুদ্ধের ফলাফল কি হবে। আসলে এই যুদ্ধে ইংল্যান্ডের জয়ের খবর ব্রিটিশ সরকার পাবার আগেই নাথান রথচাইল্ড পেয়ে যান তার এজেন্টের মাধ্যমে। তখনকার প্রেক্ষাপটে খবর নিয়ে আসতো বার্তাবাহকেরা। রেড শিল্ড ব্রিটিশ বার্তাবাহকদের পথে নাশকতা করে। এতে ইংল্যান্ডের সরকারের কাছে জয়ের খবর আসতে দেরি হয়। তো গোপনে নাথান রথচাইল্ড জয়ের খবর পাওয়া মাত্র এমন ভাব ধরেন যে তিনি কিছু জানেন না। উল্টা তিনি ব্রিটিশ শেয়ার বাজারে পানির দামে নিজের অংশীদারে থাকা গভর্নমেন্ট বন্ড বিক্রি করতে শুরু করেন। শেয়ার বাজারের সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা সকলে ধারণা করে নাথান রথচাইল্ডের কাছে খবর আছে ইংল্যান্ড যুদ্ধে হেরে গেছে, অথচ ইংল্যান্ড কিন্তু যুদ্ধে জিতেছে। নাথান রথচাইল্ডের এই মিথ্যা ভয় দেখানোর নাটক কাজে আসে। ভয়ে মানুষ পাইকারি হারে তাদের অংশীদারে থাকা গভর্নমেন্ট বন্ড বিক্রি করে দিতে শুরু করে। আফটার অল তারা ধারণা করেছে যে ব্রিটিশরা হেরে গেছে। ব্রিটেন হয়তো কিছুদিনের মধ্যে নেপোলিয়ন দখল করে নিতে পারে, সেক্ষেত্রে আগেভাগে সব শেয়ার বেচে দিয়ে কোনো মতে অল্প কিছু নিয়ে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। কিন্তু বিক্রি করবে কাকে? কোন পাগল এখন শেয়ার কিনবে? ধূর্ত নাথান রথচাইল্ড আগে থেকেই তার কিছু লোক শেয়ার বাজারে সেটিং দিয়ে রেখেছিলেন। সে মুহূর্তে শেয়ার বাজারে ধস নামলো। পাইকারি হারে তারা শেয়ার কেনা শুরু করলেন। ফলস্বরূপ ব্রিটিশদের কাছে ওয়াটারলু জয়ের খবর 6 ঘন্টা পর পৌঁছালো। ততক্ষণে শেয়ার বাজার নাথান রথচাইল্ডের দখলে। দিনের আলো না নিতেই নাথান রথচাইল্ড ইংল্যান্ডের সেরা ধনী। একদিনের ভেতরে তার দখলে শুধু বন্ড মার্কেট নয়, ব্যাংক অফ ইংল্যান্ডও, অর্থাৎ ইংল্যান্ডের সেন্ট্রাল ব্যাংক। ব্যাংক অফ ইংল্যান্ড হলো প্রথম বেসরকারি মালিকানাধীন কেন্দ্রীয় ব্যাংক। এরপর থেকে রেড শিল্ড হয়ে যায় অপ্রতিরোধ্য শক্তির নাম। 1814 থেকে 1914 এর মধ্যে রথচাইল্ড বিশ্বের বৃহত্তম ব্যাংক ছিল। সবগুলো দেশের ভয়াবহ যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে একমাত্র রথচাইল্ডই ভরসা হয়ে দাঁড়ায়। 1818 সাল এর কিছুদিন পর গ্রিসকে স্বাধীন রাজতন্ত্র হিসেবে গড়ে তুলতে রেড শিল্ড অর্থ ঢালে।
এমনকি গ্রিসের শাসক কে হবে এসবও রেড শিল্ড তাদের ইচ্ছা ও পছন্দ অনুসারে নির্ধারণ করত। রেড শিল্ডের রাজনৈতিক প্রভাব ছিল সব জায়গায়। সেই সাথে ঊনবিংশ শতাব্দীর বেসরকারীকরণগুলোর হস্তক্ষেপ করা ছিল তাদের অন্যতম লক্ষ্য। তখন বড় বড় ইউরোপীয় রাজতন্ত্রের রাজাবাদশাদের অর্থনৈতিক সাহায্য, পরামর্শ, বীমা সবই করত রথচাইল্ড একরকম একচেটিয়াভাবে। 1835 সালের দিক থেকেই গোল্ড, অ্যালুমিনিয়াম, কপার, রুবি এসবের যাবতীয় খনন কাজে ব্যাপকভাবে বিনিয়োগ করে রথচাইল্ড। 1835 সালে রেড শিল্ড স্পেনের আলমাদের কুইকসিলভার খনিতে অধিকার অর্জন করে। 1873 সালে ইউরোপের সবচেয়ে বড় তামার উৎস রিও টিন্টোতে রথচাইল্ড শেয়ার হোল্ডার হয়ে ওঠে। এটি স্প্যানিশ সরকারের অন্তর্গত ছিল। ইউরোপে 1875 সালের দিকে অন্তর্দেশীয় রেল নেটওয়ার্ক স্থাপন করা হয় রথচাইল্ডের অর্থায়নে। 1875 সালে সুয়েজ খালের প্রধান আগ্রহ অর্জনে ব্রিটিশ সরকারের জন্য তহবিল উত্থাপিত হয়। 1875 সালের চুক্তিটি ব্যাংকের সবচেয়ে বিখ্যাত লেনদেনের একটি লিওনেল ডি রথচাইল্ড দ্বারা অর্জন করা হয়েছিল। এই অঞ্চলটি ব্রিটিশ আগ্রহের জন্য এটি অত্যাবশ্যক ছিল এবং প্রধানমন্ত্রীর কাছে ড্রেসালিকে রানী ভিক্টোরিয়ার কাছে ঘোষণা করার অনুমতি দেওয়া হয়েছিল। 1886 সালে ফরাসি রথচাইল্ড ব্যাংক ডি রথচাইল্ড ফ্রেঞ্চগুলি রাশিয়ান তেলের ক্ষেত্রগুলিতে প্রচুর আগ্রহ বিকাশ করতে শুরু করে। ব্যাংকটি ক্যাম্পিয়ান এবং ব্ল্যাক সি পেট্রোলিয়াম কোম্পানি গঠন করে, যা দ্রুত এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক হিসেবে গড়ে ওঠে। 1887 সালে দক্ষিণ আফ্রিকায় কিম্বার্লি হীরার খনিগুলির সমন্বয়ে গঠিত দি বিয়ার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার জন্য রথচাইল্ড অর্থ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ 1900 সালের শুরুর দিকে পুঁজিবাদ কাহাকে বলে, কিভাবে তার 100% ফায়দা নিতে হয়, এটা রথচাইল্ড দেখিয়ে দেয়। সর্বোপরি আজকের আধুনিক ব্যাংকিং ব্যবস্থা মূলত তাদের চিন্তা চেতনার ফসল। আমেরিকাতে রথচাইল্ডের প্রভাব ছিল সুদূর প্রসারী, অনেক বিস্তৃত। আমেরিকার গৃহযুদ্ধে বরাবরের মতোই তারা স্পন্সর দিয়েছিল। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারসন তাদের মাজা ভেঙে দিলেও ঠিকই তারা সময়ের অপেক্ষায় থাকে। আমেরিকার হর্তাকর্তা জেপি মর্গান বা রকফেলারদের পার্টনার হিসেবে রথচাইল্ড কাজ করত। জেপি মর্গানের মতো লোক রীতিমতো গডফাদার তুল্য সম্মান করতেন রথচাইল্ডের। এদেরকে সাথে নিয়ে গড়ে ওঠে ফ্রি ম্যাসন, ম্যাসন, ইলুমিনেটি, সিক্রেট সোসাইটি, বিল্ডারবার্গ। শুরু হয় তাদের ম্যাসনিক কার্ড। বিংশ শতাব্দীতে তাদের কর্মকাণ্ডে ব্যাপক পরিবর্তন আসে। রথচাইল্ড হঠাৎ পর্দার আড়ালে চলে যেতে শুরু করে। সেই সাথে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করার কিছু নতুন ফর্মুলা বাস্তবে রূপ দিতে উদ্যোগ নেয়। এভাবেই আসে ফেডারাল রিজার্ভ ব্যাংক, ব্রিটেনের ব্যাংক অফ ইংল্যান্ড বা ফ্রান্সের সেন্ট্রাল ব্যাংক এর আদলে গড়া মার্কিন সেন্ট্রাল ব্যাংক, যা হবে প্রাইভেট মালিকানায়। বলার অপেক্ষা রাখে না, রথচাইল্ড নোট বা কারেন্সি ইস্যুতে পরম আধিপত্য খুঁজছেন। 1913 সাল থেকে ফেডারেল রিজার্ভ দুনিয়ার অর্থনীতি নিয়ন্ত্রণে নেয়। এরাই প্রাইভেট মালিকানায় ডলার বানায়। হ্যাঁ, ডলার একটা প্রাইভেট প্রপার্টি, মার্কিন সরকারের নিয়ন্ত্রণের বাইরে। ডলার রিজার্ভের অন্যতম হর্তাকর্তা এখনো রেড শিল্ড। ফেডারেল রিজার্ভের মাস্টারমাইন্ড পল ওয়ারবার্গ ছিলেন রেড শিল্ডের সিক্রেট এজেন্ট। বর্তমানকালে সমগ্র দুনিয়ার সব সেন্ট্রাল ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে BIS, দ্য ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টস। এটারও অন্যতম নীতি নির্ধারক বা হর্তাকর্তা রেড শিল্ড। আবার পেছনে ফিরি তো, এত কিছু করতে গিয়ে রেড শিল্ড মানুষের শত্রুতে পরিণত হয়। সমগ্র ইউরোপে তখন বাসা বেঁধেছে ইহুদি বিদ্বেষবাদ। তখন প্রায় সব দেশগুলোর অর্থনীতি কোনো না কোনো ভাবে ইহুদিদের দখলে ছিল। যারা হিটলারের লেখা মাইন ক্যাম্প বইটি পড়েছেন তারা হয়তো সেই সময়ের ইহুদি বিরোধী মানুষগুলোর চিন্তা চেতনার ব্যাপারে কিছুটা জানতে পারবেন। আসল কথা হলো, আমজনতা কখনো জমিদার বা মোড়ল জাতীয় মানুষদের পছন্দ করে না, তা সে যত দয়ালু জমিদারি হোক না কেন। রথচাইল্ডের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় রুশ বিপ্লব, লেনিনের কমিউনিস্ট রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন, সম্পূর্ণ বিরোধী পুঁজিবাদ ব্যবস্থা, যেখানে রথচাইল্ডদের ধান্দার সুযোগ কম। অবাক হবেন হয়তো, হিটলারের নাজি উত্থানের শুরুর দিকে অন্যতম স্পন্সর ছিল রেড শিল্ড, যদিও তারা জিউস ছিল। তারা ধারণা করেছিল কমিউনিস্ট রাশিয়াকে শায়েস্তা করতে হিটলারের মতো ডান্ডা মেরে ঠান্ডা করা লোক লাগবে। হিটলার ইহুদি বিদ্বেষবাদী হলেও সেটা হয়তো সহজে ম্যানেজেবল, কিন্তু ঘটে উল্টোটা। সমগ্র বিষয়টি ব্যাকফায়ার করে। হিটলার যে পশুর মতো নির্বিচারে নিরীহ মানুষ হত্যার নেশায় মেতে উঠবে, এটা রথচাইল্ড কল্পনাতেও আনেনি। মাদাগাস্কার, ব্রাজিলের ম্যাটো গ্রোসো নামক স্টেটকে স্বাধীন করে ইহুদি রাষ্ট্র
প্রতিষ্ঠা অথবা সুদান, কেনিয়া, নর্দার্ন রোডেশিয়া, বর্তমানে জিম্বাবুয়ে, গায়ানা সবগুলোই টেবিলে ছিল, কারণ এসব জায়গা ব্রিটিশ সাম্রাজ্য ইহুদিদের অ্যাফোর্ড করার সামর্থ্য রাখত। যাই হোক, রথচাইল্ডের হস্তক্ষেপে শেষ পর্যন্ত প্যালেস্টাইনকে বেছে নেওয়া হয়, কারণ এখনকার ইসরায়েল বা প্যালেস্টাইন ছিল ব্রিটিশদের দখলে। এ জায়গা দেয়া তাদের জন্য তেমন কঠিন ছিল না, একটা কলমের খোঁচার ব্যাপার মাত্র। জেনে কেবলই অবাক হবেন যে আজ পর্যন্ত রথচাইল্ড ফ্যামিলি সম্পদের অডিট হয়নি। কেন রথচাইল্ডের সম্পত্তির হিসাব করা হয়নি? আসলে তাদের সম্পত্তির কোনো সত্যিকারের হিসাব নেই। কেন নেই? অনেক কারণেই নেই। এর একটা কারণ হলো তারা ফুড চেইনে সবার উপরে, তাদের উপরে অন্তত পুঁজিবাদী বিশ্বে আর কেউ নেই। দ্বিতীয়ত বা সবচেয়ে বড় কারণ, তারা তাদের সম্পত্তির প্রায় সব রেখেছে গোল্ড হিসেবে। দুনিয়ার প্রতিটি উন্নত দেশে রথচাইল্ড হাউস আছে, যাতে আছে তাদের গোল্ড ভোল্ট। কেন করেছে এমন? ধরুন আগামীকাল বাংলাদেশ আমেরিকা দখল করে নিল, তো বাংলাদেশ আমেরিকা দখল করে প্রথমে যে ঘোষণা দেবে তা হলো আমেরিকার ফিয়াট মানি আর রিপ্রেজেন্টেটিভ মানি বাতিল, অর্থাৎ ডলারের কোনো মূল্য নেই। ভালো হয় তখন ডলারগুলোকে চুলোয় জ্বালিয়ে ভাত রান্না করুন। অতঃপর সুলতান মাহমুদ যেভাবে 17 বার সোমনাথ মন্দির আক্রমণ করে গোল্ড লুটপাট করেছিলেন, বাংলাদেশ তেমনি আমেরিকার মজুদ গোল্ড লুটপাট করবে। ফলস্বরূপ বেচারা বিল গেটস আর ওয়ারেন বাফেট রাস্তার ভিখারি হয়ে যাবে। কিন্তু কোনোভাবেই আপনি কমোডিটি মানি নষ্ট করতে পারবেন না, অর্থাৎ গোল্ড। গোল্ড নিয়ে যেখানেই যাবেন সেখানেই তার দাম আছে। এর ইন্ট্রিনসিক ভ্যালু কখনোই নষ্ট হবে না, অর্থাৎ আপনি ফকির হবেন না। ইরাক দখল হবার পর ইহুদিরা কিভাবে সাদ্দামের ছবিওয়ালা ইরাকি নোট রাস্তায় দাঁড়িয়ে আগুনে পুড়িয়েছিল সেটা নিশ্চয়ই সবার মনে আছে, কারণ ইরাকি দিনারের তখন আর কোনো ভ্যালু ছিল না, ওসব তখন কেবলই কাগজ। এসব কারণেই দেখবেন তৃতীয় বিশ্ব বা উন্নয়নশীল দেশের বড় বড় ব্যবসায়ীরা তাদের টাকা পয়সা বিদেশি ব্যাংকে রাখে, কারণ নিরাপত্তা বেশি। একজন ইরাকি ধনকুব নিশ্চয়ই তার টাকা পয়সা ইরাকি ব্যাংকের চেয়ে সুইস বা মার্কিন ব্যাংকে রাখার ইচ্ছা বেশি পোষণ করবেন, কারণ সেখানে নিরাপত্তা বেশি। যেমন ইরানের প্রতি আমেরিকার রাগের অনেকগুলো কারণের অন্যতম হলো ইরান তেলের যত ডিল করে সবগুলো করে গোল্ড দিয়ে, অর্থাৎ তেলের বিনিময়ে গোল্ড, নট ডলার, ঠিক রথচাইল্ড স্টাইলে। এভাবে কল্পনা করুন, রথচাইল্ড বা জেপি মর্গান হলো বিশাল জমিদার, তাদের আন্ডারে অজস্র কৃষক কাজ করে। কারো জমিতে ফসল বেশি হয়, কারো কম হয়। বিল গেটস নামক কৃষকের জমিতে ফসল সবচেয়ে বেশি ফলেছে, তো একদিন বন্যায় সব কৃষকের ফসল নষ্ট হয়ে গেল, সবাই পথে বসে গেল। কিন্তু জমিদার, তার তো সম্পত্তি আছেই। জমি, আবাদি জমি, জমিদারের সাময়িক ক্ষতি হলেও দীর্ঘমেয়াদী কোনো ক্ষতি হবে না। ব্যাপারটা আশা করি কিছুটা হলেও বোঝাতে পারলাম। এখানে জমিটা হলো ক্যাপিটালিজম সিস্টেম। প্রশ্ন করতে পারেন বিল গেটস কেন রথচাইল্ড হতে পারবে না? কারণ বিল গেটস বা বাফেট রথচাইল্ড বা জেপি মর্গানদের মতো মানুষের তৈরি সিস্টেমের খেলোয়াড়, আর রথচাইল্ড হলো সিস্টেম। সিস্টেমের বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা তারই আছে যে সিস্টেম পরিচালনা করে। আশা করি বুঝেছেন। অনেকটা ফুটবল টিমের ম্যানেজার আর বেস্ট প্লেয়ারের মধ্যে থাকা সম্পর্কের মতো। হঠাৎই কিছু অজানা কারণে রথচাইল্ড ফ্যামিলি এখন এতটাই আড়ালে চলে গেছে যে তাদের সম্পর্কে একালের মানুষ তেমন একটা কিছুই জানে না। যা জানে কেবলই তাদের গড়া ম্যাসন, ফ্রি ম্যাসন, ইলুমিনিটি, সিক্রেট সোসাইটি নিয়ে। তারা এখন কেবলই পর্দার আড়ালে থাকা কিছু মানুষজন যারা পুঁজিবাদী দুনিয়ার কর্তাকর্তা। প্রচলিত ব্যবসায়িক মানুষ যে কোনো কিছু দিয়ে একা সিদ্ধান্ত নেয়। এখানে আসে ফ্যামিলি ব্যবসার পার্থক্য। এখানে বড় বড় ব্যবসায় সিদ্ধান্ত নিতে সিক্রেট মিটিং বসায়। রথচাইল্ডের অর্থ প্রয়োজন হয় না, ডলার, পাউন্ড, ইউরো যাই হোক না কেন, কারণ তারা নিজেরাই টাকা। বর্তমানে হাউস অব রথচাইল্ডের হেড হলেন ইংল্যান্ডের নাগরিক লর্ড স্যার এভেলিন রথচাইল্ড। তার উইকি পেজে গিয়ে দেখবেন তার সম্পত্তি কিছুই লেখা নেই, যেটা খুবই স্বাভাবিক। রথচাইল্ড ফ্যামিলি উইকিতে অন্য সকল তথ্য পেলেও তাদের সম্পত্তির হিসাব পাবেন না। ডজন খানেকের উপরে বাড়িঘরের ছবি দেখতে পাবেন, যেগুলো আপনার চোখ ধাঁধিয়ে দেবে। মজা করে বলা হয়, ইউরোপের কোনো উন্নত দেশে গিয়ে যদি সবচেয়ে সুন্দর বাড়ি আবিষ্কার করেন আর তার মালিকের পরিচয় যদি সঠিকভাবে বের করতে না পারেন, তাহলে চোখ বন্ধ করে ধরে নিন সেটা রথচাইল্ড ফ্যামিলি। স্যার লর্ড এভারলিন রথচাইল্ডকে মাঝে মাঝে বিবিসিতে দেখা যায়। বিভিন্ন ইস্যুতে তার সাথে কথা বলে সাংবাদিকরা। রথচাইল্ড ফ্যামিলি এখন এত বড় হয়ে গেছে যে সমগ্র ইউরোপ আমেরিকা জুড়ে তাদের বাই বর্ন সিটিজেন ভরা। একজনকে সবাই চেনেন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার স্ত্রীর নাম ইমা জর্জিনা রথচাইল্ড।
তিনি রথচাইল্ড ফ্যামিলির বর্তমান জেনারেশনের অসংখ্য সদস্যদের ভেতর একজন। বড় বড় লোকদের উঠা বসা বড় বড় লোকদের সাথেই হয়। লিঙ্ক মেনটেন করাটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা যেভাবেই হোক। ডক্টর সেন যে অনেক বড় ক্ষমতাধর সেটা বোঝা যাচ্ছে। যতটা ক্ষমতাধর মনে করা হয় তার চেয়েও অনেক বেশি। তার হাত অনেক লম্বা। 2000 সালের 30শে নভেম্বর স্যার এভলিন রথচাইল্ড তৃতীয়বারের মতো বিয়ে করেন। মার্কিন সরকারের বিশেষ অনুরোধে তাদের হানিমুন হয় কোথায় জানেন? হোয়াইট হাউসে। অনেক জোরাজোরির পর স্যার এভলিন রথচাইল্ড রাজি হয়েছিলেন হোয়াইট হাউসে বাসর রাত কাটাতে। আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিডিওটি, এবং এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।